যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, বন্দর অবরোধ যুদ্ধবিরতির লঙ্ঘন বলছে ইরান। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে বৈঠকে বসছে ৩০টির বেশি দেশ। এবং গাজা পুনর্গঠনে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ট্রাম্পের বোর্ড অব পিসের আলোচনা। এটিএন নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন শিরোনামগুলো, বিস্তারিত জানাবো এবং শুরুতেই ইরান যুক্তরাষ্ট্র সংকট প্রসঙ্গ। মধ্যপ্রাচ্য সংঘাতে আবারও নাটকীয় মোড়। 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই আবারও অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন নৌ অবরোধ অব্যাহত রাখার ঘোষণাকে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিতা সিলভিয়া। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা যখন একরকম সুতোর উপর ঝুলছিল, ঠিক তখনই এলো নতুন ঘোষণা। 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি শেষ হওয়ার আগ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন তিনি আরও সময় দিতে চান। পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি প্রস্তাবের সুযোগ দিতে এই সিদ্ধান্ত নিলেও পেন্টাগনকে ইরানের বন্দরগুলোর উপর নৌ অবরোধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তবে ট্রাম্পের এই ঘোষণাকে অর্থহীন ও সময়ক্ষেপণ বলে আখ্যা দিয়েছে ইরান। ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদের মতে এটি আকস্মিক হামলার একটি কৌশল মাত্র। তিনি স্পষ্ট জানান, কোনো শর্ত তাদের উপর চাপিয়ে দেওয়া যাবে না। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, বন্দর অবরোধ বহাল রাখা যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। ইরান আধিপত্যবাদ প্রতিহত করতে জানে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ট্রাম্পের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস একে উত্তেজনা প্রশমনে এক গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে অভিহিত করেছেন। কূটনৈতিক টানাপোড়েনের মাঝেও নিজেদের ক্ষয়ক্ষতির হিসাব কষছে ইরান। দেশটির শিক্ষামন্ত্রী আলেরেজা খাজিমি জানিয়েছেন, সাম্প্রতিক হামলায় প্রায় 1300 স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে, যার অর্ধেকের বেশি এরই মধ্যে মেরামত করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তেহরান, কেরমানশাহ, ইস্পাহান ও হরমুজগান এলাকায়। এদিকে হরমুজ প্রণালীতে নৌ চলাচল এখনও স্বাভাবিক না হওয়ায় তেলের দামে এখনও অস্থিরতা লক্ষ্য করা গেছে। ফলে বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম ওঠানামা করছে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও মার্কিন অবরোধ আর তেহরানের অনড় অবস্থান মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘমেয়াদী অনিশ্চয়তার দিকেই ঠেলে দিচ্ছে। সঞ্জিতা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, আন্তোনিও গুতেরেস এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি মনে করেন এটি উত্তেজনা প্রশমন এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনীতি ও আস্থা তৈরির পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে। জাতিসংঘ সব পক্ষকে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানায়। একই সঙ্গে এমন কোনো কাজ থেকে বিরত থাকতে আহ্বান জানায় যা অস্ত্রবিরতিকে বাধাগ্রস্ত করতে পারে। কূটনৈতিক প্রক্রিয়ার বিষয়ে ডুজারিক জানান, পরবর্তী আলোচনা সফল করতে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টাকে জাতিসংঘ মহাসচিব পূর্ণ সমর্থন দিয়েছেন। তার আশা, এই উদ্যোগ দ্বন্দ্ব সংঘাত নিরসনে দীর্ঘমেয়াদী ও কার্যকর সমাধানের পথ তৈরি করবে। ইরানের উপর থেকে নৌ অবরোধ তুলে নিলে আবারও আলোচনায় বসতে রাজি তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি এ কথা জানিয়েছেন। ইরানের গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রদূত ইরাভানি বলেন, যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হবে। তবে নতুন কোনো আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে। ইরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি রাজনৈতিক সমাধান চায় তবে তেহরান প্রস্তুত, আর যদি তারা যুদ্ধ চায় ইরান সেটির জন্য তৈরি।
হরমুজ প্রণালীকে উন্মুক্ত এবং সেখানে জাহাজ চলাচল স্বাভাবিক করার উপায় বের করতে লন্ডনে বৈঠকে বসেছে ৩০টিরও বেশি দেশ। ফ্রান্স ও যুক্তরাজ্যের উদ্যোগে আজ থেকে শুরু হচ্ছে 2 দিনের এই বৈঠক। উচ্চ পর্যায়ের এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে অংশগ্রহণকারী দেশগুলোর সামরিক পরিকল্পনাবিদ, প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনা কর্মকর্তাদের। গত সপ্তাহে 1 ডজনেরও বেশি দেশ জানিয়েছে যে পরিস্থিতি অনুকূলে থাকলে তারা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ ও সুরক্ষিত রাখতে ব্রিটেন ও ফ্রান্সের নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক মিশনে যোগ দিতে ইচ্ছুক। ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের প্রায় 50টি দেশ হরমুজ ইস্যুতে যুক্তরাজ্য, ফ্রান্স নেতৃত্বাধীন প্রস্তাবিত আন্তর্জাতিক মিশনের সদস্য হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। এবার ভিন্ন প্রসঙ্গ। লেবানন ও ইসরায়েলের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতির মাঝেই দেশটির দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননের বিনতে জাবেইল ও খিয়াম শহর এবং হানিন শহরের বিভিন্ন আবাসিক এলাকায় বোমা বর্ষণ করা হয়। আল জাজিরা জানিয়েছে লেবাননের দক্ষিণ প্রান্তের জনপদগুলোকে লক্ষ্য করে ব্যাপক আক্রমণ চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বিশেষ করে বেসামরিক মানুষের বসতি রয়েছে এমন এলাকাগুলোই এই বোমা হামলার শিকার হয়েছে। এখন পর্যন্ত হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি, তবে আবাসিক এলাকায় এই আকস্মিক হামলায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মঙ্গলবার এলিসি প্রাসাদে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালামের সঙ্গে বৈঠক করেন। এরপর এক যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রো বলেন, যে কোনো ভূখণ্ডগত দাবি ত্যাগ করে ইসরায়েলকে অবশ্যই লেবানন থেকে সরে যেতে হবে। তিনি সতর্ক করে বলেন, বর্তমান যুদ্ধবিরতি এখনও ভঙ্গুর। শান্তির একমাত্র পথ হলো ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি রাজনৈতিক চুক্তি, যা দেশ দুটির নিরাপত্তা এবং লেবাননের ভূখণ্ডগত অখণ্ডতা নিশ্চিত করবে। পাশাপাশি লেবাননের জনগণকে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে বলে মন্তব্য করেন ম্যাক্রো। এদিকে চলমান আলোচনার অংশ হিসেবে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং বন্দী ও বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তনের দাবি জানান লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। মানবিক সহায়তা প্রসঙ্গে সালাম বলেন, জরুরি প্রয়োজন মেটাতে আগামী 6 মাসে লেবাননের প্রায় $586 মিলিয়ন প্রয়োজন। যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠন নিয়ে নতুন এক উদ্যোগ সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের প্রতিনিধিরা সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের লজিস্টিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বৈঠক করেছেন। অবরুদ্ধ এই ভূখণ্ডটির অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণ ও পণ্য সরবরাহ ব্যবস্থা পরিচালনার বিষয়গুলোই ছিল বৈঠকের মূল লক্ষ্য। গাজার লজিস্টিক দেখাশোনার জন্য ডিপি ওয়ার্ল্ডকে কাজে লাগাতে চায় ট্রাম্পের এই বোর্ড। প্রস্তাবিত পরিকল্পনার মধ্যে গাজা উপত্যকায় অথবা পার্শ্ববর্তী মিশরের ভূমধ্য সাগরীয় উপকূলে একটি সম্পূর্ণ নতুন সমুদ্র বন্দর নির্মাণের সম্ভাবনা নিয়ে কথা হয়েছে। এমনকি ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ভূখণ্ডটির ভেতরে একটি বিশেষ মুক্ত বাণিজ্য অঞ্চল তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছে। তবে এই প্রক্রিয়ায় ফিলিস্তিনিদের গুরুত্বহীন করে রাখা হয়েছে। এছাড়া জাতিসংঘ সহ প্রধান আন্তর্জাতিক সংস্থাগুলোকে এড়িয়ে যাওয়া হয়েছে, যার ফলে ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমি থেকে জোরপূর্বক উচ্ছেদ করার প্রক্রিয়াকেই আন্তর্জাতিকভাবে বৈধতা দেওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। সংবাদে নিচ্ছে একটি বিরতি, বিরতির পর আরও যা থাকছে। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শুরু কাল, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। এবং 1 বছরে 8,000 অভিবাসন প্রত্যাশী নিহত বা নিখোঁজ, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য। বিরতির পর আবার আমন্ত্রণ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী আইআরজিসি। মঙ্গলবার রাতে তেহরানের একটি চত্বরে অনুষ্ঠিত সমাবেশে গদর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে প্রদর্শন করা হয়। অংশগ্রহণকারীরা এবং আইআরজিসির এয়ারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ উজাভিকে প্রশংসা করেন এবং আমেরিকা ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন। গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় জনসাধারণের চলাচল স্থল ও আবাসিক এলাকার মধ্যেই ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শন করা হয়। তেহরানের আরেকটি বড় চত্বরে খোররাম শাহর 4 ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়।
তেহরান ছাড়াও দক্ষিণাঞ্চলের সাংস্কৃতিক রাজধানী ও কবিদের শহর সিরাজ, উত্তর পশ্চিমাঞ্চলের তাবরিজ এবং পশ্চিম কেন্দ্রীয় প্রদেশ জানজানেও ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। ইরানের উপর যুক্তরাষ্ট্রের জারি করা কঠোর নৌ অবরোধ উপেক্ষা করে অন্তত 34টি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পার হয়েছে। এ তথ্য জানিয়ে কার্গো ট্র্যাকিং গ্রুপ ভোর্টেক্সা বলছে, কয়েকটি ট্যাঙ্কার ইরানি তেল পরিবহন করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অবরোধকে বিরাট সাফল্য হিসেবে দাবি করলেও বাস্তব চিত্র ভিন্ন বলে জানিয়েছে ভোর্টেক্সা। তেহরানকে শান্তি চুক্তিতে বাধ্য করতে গত 13 এপ্রিল থেকে ইরানি উপকূলীয় জলসীমায় প্রবেশ বা বের হওয়া সব জাহাজের ওপর অবরোধ আরোপ করে ওয়াশিংটন। পরে নিষেধাজ্ঞার আওতা বাড়ানো হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, অবরোধ শুরুর পর থেকে মার্কিন নৌবাহিনী 28টি জাহাজকে ইরানি বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে। তবে ভোর্টেক্সার তথ্য বলছে, মার্কিন অবরোধ এড়িয়ে অন্তত 19টি ইরানি ট্যাঙ্কার পারস্য উপসাগর থেকে বেরিয়ে গেছে। 15টি ট্যাঙ্কার আরব সাগর থেকে ইরানের দিকে প্রবেশ করেছে। এগুলোর মধ্যে অন্তত 6টি ট্যাঙ্কারে মোট 1,07,00,000 ব্যারেল ইরানি অপরিশোধিত তেল ছিল। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ায় এবং শান্তি আলোচনার সম্ভাবনা বজায় থাকায় বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমেছে। বুধবার সকালে লেনদেন শুরুর সময় দাম বাড়তে থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেল প্রতি $98.20 নেমে আসে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম দাঁড়ায় $89.21। WTI এর মে মাসের সরবরাহ চুক্তির মেয়াদ শেষ হয়েছে মঙ্গলবার। এ সময় জুনে সরবরাহ চুক্তিতে WTI এর দাম ব্যারেল প্রতি $87.35 স্থিতিশীল ছিল। সংঘাত শুরু হওয়ার পর থেকে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী হয়েছে, কারণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/5 জ্বালানি প্রবাহিত হয়। কার্যকরভাবে এটি বন্ধ হওয়ার পর থেকেই বিশ্ববাজারে সংকট তৈরি হয়। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আবারও নিচ্ছি বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ কাল। এবারের ভোটে মূল লড়াই হবে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সঙ্গে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপির। নির্বাচনের সময় প্রথম দফায় বিভিন্ন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। রাজ্যের 294 আসনের মধ্যে বৃহস্পতিবার 152 আসনে প্রথম দফার ভোট হবে। এবারের হিসেব নিকেশ বেশ জটিল। তৃণমূল ও বিজেপির ঘোর সমর্থক ছাড়া কেউ জোর দিয়ে বলতে পারছেন না শেষ হাসি কে হাসবেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ নাকি মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। লড়াই মূলত তৃণমূল ও বিজেপির মধ্যে হলেও নজরে রয়েছে আইএসএফ ও আম জনতা উন্নয়ন পার্টিও। ভোটকে অবাধ ও শান্তিপূর্ণ করতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে দেশটির নির্বাচন কমিশন। মোতায়েন করা হচ্ছে 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তবে এবারের বড় আকর্ষণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার। বুথে অতিরিক্ত জমায়েত বা সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করলেই মুহূর্তের মধ্যে এআই সিগন্যাল পাঠাবে কন্ট্রোল রুমে। 2193টি কুইক রেসপন্স টিম প্রস্তুত থাকছে যে কোনো বিশৃঙ্খলা দমনে। দ্বিতীয় দফায় 29 এপ্রিল 142টি কেন্দ্রে ভোট হবে। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত 13 জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। চলতি সপ্তাহে আতশবাজির কারখানায় বিস্ফোরণের হতাহতের এটি দ্বিতীয় ঘটনা। মঙ্গলবার দুপুরে কেরালার ত্রিশূর জেলার মুন্দাথিকোর এলাকার একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। 24 এপ্রিল ত্রিশূর পুরম উৎসব উপলক্ষে 40 জন শ্রমিক কারখানাটিতে বাজি তৈরি করছিলেন। ওই উৎসবের অন্যতম আকর্ষণ বাজির লড়াই বা প্রতিযোগিতা। স্থানীয়রা জানায়, বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও পুলিশ। উদ্ধার কাজ চালানোর সময় দ্বিতীয়বার বিস্ফোরণ ঘটে, তাতে উদ্ধার কাজ ব্যাহত হয়। এর আগে রোববার তামিলনাড়ুর একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত 25 জন নিহত হন। উন্নত জীবনের আশায় ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিতে গিয়ে বিশ্বব্যাপী গত বছর প্রায় 8,000 অভিবাসন প্রত্যাশী নিহত অথবা নিখোঁজ হয়েছেন। তথ্যটি জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM।
সংস্থাটির তথ্য অনুসারে 2014 সাল থেকে অভিবাসন প্রত্যাশীদের মৃতের সংখ্যা ছাড়িয়েছে 82,000। ধারণা করা হচ্ছে অন্তত 3,40,000 পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। IOM আরও জানিয়েছে প্রতি 10টি মৃত্যু বা নিখোঁজের মধ্যে 4টির বেশি ঘটেছে ইউরোপ অভিমুখী সমুদ্রপথে। ভুক্তভোগীদের মধ্যে অনেকেই পথে নৌযান ডুবে যাওয়ায় নিখোঁজ হয়েছেন। ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের যাওয়া সার্বিকভাবে কমলেও তাদের যাতায়াতের পথ বদলে গেছে বলে প্রতিবেদনও জানিয়েছে IOM। বলা হয়েছে রাজনৈতিক আর নীতিগত পট পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে অভিবাসন প্রত্যাশীদের ঢল বেড়েছে। ইউরোপে সবচেয়ে বড় অভিবাসন প্রত্যাশী হিসেবে বাংলাদেশিদের কথা বলা হয়েছে IOM এর প্রতিবেদনে। সংবাদ শেষ করব, তবে তার আগে এক নজরে শিরোনামগুলো আরও একবার। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, বন্দর অবরোধ যুদ্ধবিরতির লঙ্ঘন বলছে ইরান। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে বৈঠকে বসছে 30টির বেশি দেশ। গাজা পুনর্গঠনে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ট্রাম্পের বোর্ড অব পিসের আলোচনা। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শুরু কাল, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। এবং 1 বছরে 8,000 অভিবাসন প্রত্যাশী নিহত বা নিখোঁজ, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য। দর্শক, এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।